তো দূরে থাক, মাথা তুলে কৃতিকের ওই ভাসা ভাসা চোখের দিকে তাকানোরও শক্তিটুকু অরুর মাঝে অবশিষ্ট নেই। অরুর লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। কেউ শুধু শুধু অহেতুক গাড়ির মধ্যে এভাবে কোলে বসিয়ে রাখে, মানুষ কি বলবে? কৃতিক যে এতটা লাগামহীন নির্লজ্জ প্রকৃতির লোক সেটা আজ প্রথমবার উপলব্ধি করল অরু। মনে মনে কৃতিকের ওপর চড়াও হয়ে অরু বলল, ছাড়ুন, আমি নামবো। আমার আগেই বোঝা উচিত ছিল এই লোক সুবিধার না। যে সারাক্ষণ ডার্ক রোম্যান্টিক অডিও বুক শুনে সময় পার করে, সে কিভাবে ভদ্রলোক হতে পারে? কৃতিক সেই তখন থেকে কোলের ওপর বসিয়ে রেখেছে অরুকে। ওদিকে অরুর প্রচুর বিরক্ত লাগছে এভাবে বসে থাকতে। কতক্ষণ এভাবে বসে বসে কালো হুডির কালো বিশ্লেষণ করা যায়? কালো দেখতে দেখতে চোখ ধরে এসেছে ওর। তাই টিকতে থাকতে না পেরে নীরবতা ভেঙে অরু শুধালো, আপনি আমার শরীরে ক্ষত কেন করবেন? আপনি কি ডাকাত? কৃতিক এতক্ষণ ব্যাক সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল। হঠাৎ অরুর এমন প্রশ্ন শুনে নিজের হাত দিয়ে অরুর ঘাড়টা সামনে টেনে এনে মুখের কাছে মুখ নিয়ে ও হিসিয়ে বলল, আই লাইক ডার্ক রোম্যান্স বেবি। নরম সরম আদরে আমার পোষায় না। আমি যেখানে টাচ করি সেখানে ক্ষত বানিয়ে তবেই ছাড়ি। এই জন্যই বলি এখনো সময় দিচ্ছি, নিজেকে প্রস্তুত কর। ছোট বলে মোটেও ছেড়ে দেবো না। তোর কাছাকাছি এলে নিজের মধ্যে থাকি না আমি, পরে আমাকে দোষ দিতে পারবি না। কৃতিকের অসহনীয় কথার অরুর কান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। মনে মনে ভাবল, কি প্রশ্ন করলাম, উনি কি উত্তর দিল? এই লোকের মাথায় কি সবসময় এইসবই ঘোরে? ছে! কৃতিক আবারও ব্যাকসিটে মাথা এলিয়ে দিয়েছে। অরু এবার রাগ দেখিয়ে কিছু বলতে যাবে, তার আগেই গাড়ির জানালা দিয়ে উকি দিল সায়র। কৃতিক একইভাবে অরুকে কুলে নিয়ে শুধালো, কি চাই? সায়র কৃতিকের কথায় পাত্তা না দিয়ে অরুর দিকে চাইল, যে আপাতত সায়রকে দেখে ওড়না দিয়ে নিজের নাক মুখ পেঁচিয়ে মমি হয়ে কৃতিকের কোলে বসে আছে। অরুর অবস্থা দেখে সায়র ঠোঁট চেপে হাসির সংবরণ করে বলল, কৃতিকের মুখে লাগাম টানার জন্য অরুর এই প্রথমবার সাহস করে একটা কাজ করে বসলো। ও এগিয়ে এসে দু হাত দিয়ে কৃতিকের মুখ চেপে ধরল। কৃতিক অরুর চেপে রাখা হাতের মধ্য থেকে অস্পষ্ট সুরে সায়রকে বলল, স্পেশাল ডোজ। তোদের মতো সিঙ্গেল মানুষ এসব বুঝবে না। আমার বউ লজ্জা পাচ্ছে, যা ভাগ শালা। সায়র ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বাস ওয়েট করছে, জলদি আয়। অতঃপর যেতে যেতে অসহায় সুরে বলল, আমার যে কবে একটা বউ হবে, এই উপরওয়ালা। আর কতদিন সিঙ্গেল রাখবে তুমি আমায়? একটা আমেরিকান গার্লফ্রেন্ড জুটিয়ে দিলেও তো পারো। চারিদিকে পাহাড় বেষ্টিত অরণ্যে ঘেরা নির্জন পরিবেশ। সরু পিচ ঢালা রাস্তায় এক মাথায় দাঁড়িয়ে আছে মিনি সাইজের একটা অত্যাধুনিক বাস। কৃতিক হাতের মুঠোয় অরুর ছোট্ট হাতটা চেপে ধরে এগিয়ে যাচ্ছে সেদিকেই, যেন অরু কোনো বাচ্চা মেয়ে, হাত ছাড়লে দুষ্টামি শুরু করে দেবে। এদিক ওদিক তাকিয়ে বাসটাকে পর্যবেক্ষণ করে অরু যেতে যেতে বলল, এখন আবার বাসে কোথায় যাব? গন্তব্যে। ছোট্ট করে উত্তর দিল কৃতিক। ওর মনটা ভালো তাই হয়তো এতটুকু উত্তর পেয়েছে ওরও। যেহেতু কৃতিক খুব একটা কথা বলে না, তাই আশেপাশের সুন্দর পরিবেশ দেখতে দেখতেই হাঁটতে লাগলো ওরও। অতঃপর হাঁটতে হাঁটতে কৃতিকের হাত ধরেই বাসে উঠে বসলো ও। বাসের ভেতরে অ্যালিসা, অর্ণব, ক্যাথলিন আর সায়র বসা। ক্যাথলিন মাথায় বাকেট হ্যাট পরে আছে। ও ওরকে দেখেও না দেখার ভান করে বসে রইল। তাকাতে যাবে, তারপর আবার কৃতিক রেগেমেগে এসে কি কেটে নেবে কে জানে। তার চেয়ে না তাকানোই মঙ্গল। ওরুকে দেখে এলিসা আগ বাড়িয়ে বলল, অরু, আমার কাছে এসে বসো। অ্যালিসার আন্তরিকতায় ওরু এগিয়ে গিয়ে অ্যালিসার পাশে বসলো। আর কৃতিক চলে গেল পেছনে সায়র অর্ণবের কাছে। ওরু পাশে বসতেই অ্যালিসার সম্মোহনী হাসি দিয়ে শুধালো, আপুর উপর রাগ করে আছো বুঝি? ওরু এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলল, আমি তোমার উপর রেগে নেই আপু, তুমি তো আর কিছু করনি। জেকে কে বাধাও তো দিইনি।
অ্যালিসার কথায় ওরও এবার ঘাড় ঘুরিয়ে পিছনে কৃতিকের পানে চাইল, যে খুব গভীর মনোযোগে আইপ্যাড স্ক্রল করছে আর সায়র অর্ণবের সাথে কিছু একটা নিয়ে আলাপ করছে। তারপর পুনরায় অ্যালিসার দিকে তাকিয়ে বলল, এখানে কারোরই কোনো হাত নেই আপু। আমি বোধহয় ওনার বুকের বাঁ পাশের পাঁজর দিয়ে তৈরি হয়েছিলাম, তাই ডেস্টিনি এড়াতে পারিনি। অরুর এমন সহজ স্বীকারোক্তিতে অ্যালিসার ঠোঁট প্রসারিত হয়ে মৃদু হাসিতে অরুর হাতটা নিজের হাতের মাঝে নিয়ে অবিশ্বাসের সুরে এলিসা বলে, তুমি কল্পনাও করতে পারবে না ও তোমার জন্য ঠিক কতটা পাগল, শুধু আমরাই জানি। তাই তো সেদিন ওর অন্যায় আবদারের বাধা দিতে পারিনি, কারণ সময়টা প্রতিকূল ছিল ঠিকই, কিন্তু তোমার প্রতি ওর অনুভূতিগুলো ছিল হীরের মতো স্বচ্ছ আর দিনের মতো সত্য। হি ইজ লিটারালি অবসেশন ফর ইউ অরু। আর সেদিন কেউ তোমার মায়ের অপারেশন বন্ধ করেনি, যে কি মিথ্যে বলে তোমাকে ভয় দেখিয়েছিল, যাতে তুমি দ্রুত বিয়েতে হ্যাঁ বলে দাও। অ্যালিসার কথার পাছে অরু আর কিছুই বলল না। আজ ওর সামনে নতুন করে কৃতিকের আরও খানিকটা রহস্য খোলসা হলো। তার মানে কৃতিক নিজেকে যেমনটা দেখায় কৃতিক আসলে তেমনটা নয়, পুরোপুরি ভিন্ন একটা মানুষ। অরু যখন হিজিবিজি ভাবতে ভাবতে চুপচাপ বাইরে তাকিয়েছিল, তখনই এলিসা ওকে হটডগ এগিয়ে গিয়ে বলল, নাও এটা খাও। সকাল থেকে না খেয়ে খেয়ে খিদের পেটটা চোচো করছে অরুর। এখন খাবার দেখে খিদেটা যেন আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। তাই দেরি না করে হাত বাড়িয়ে খাবারটা নিতে যাবে, তৎক্ষণাৎ পেছন থেকে এলিসাকে উদ্দেশ্য করে কৃতিক বলল, এলিসা, ওরকে কিছু খাওয়াস না, ক্যাম্পিং ভ্যানে গিয়ে একেবারে খাবে। ওর এখন মাথা ঘুরছে, এখন খাওয়ালে বমি করে সারা দেশ ভাসিয়ে দেবে, তখন আবার আমার যত জ্বালা। অ্যালিসা তাড়াতাড়ি করে খাবারটা অরুর সামনে থেকে সরিয়ে নিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, অরু, সত্যিই তোমার মাথা ঘুরছে? অরু মেকি হেসে নিজের রাগ সংবরণ করে বলল, একটু আপু, আপাতত কৃতিকের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, আমি মোটেই বমি করে সারা দেশ ভাসাই না। কৃতিক গভীর মনোযোগে আইপ্যাড দেখছে, সেই সাথে হটডগে কামড় বসাতে বসাতে অরুকে বলছে, ডোন্ট টক হার্ট রেট, বমি চলে আসবে। অরু মুখে ভেঙচি কেটে সামনে তাকিয়ে বলল, অসহ্য। জ্যোৎস্না রাতে আকাশের উপর থালার মতো চাঁদ উঠেছে। তার আশেপাশে নির্ভীক সৈন্যের ন্যায় পাহারায় দাঁড়িয়ে অগণিত তারকাবাজি। চাঁদ আর তারকাদের রূপলি আলোয় ভেসে যাচ্ছে পুরো পাহাড়ের এ মাথা থেকে ও মাথা। পাহাড়ের চূড়ায় তিনটে ক্যাম্পিং ভ্যান পাথরের মূর্তির মতো স্থির দাঁড়িয়ে আছে, সেগুলো কৃত্রিম আলোয় আলোকিত। ক্যাম্পিং ভ্যানগুলোর মাঝখানে যে আঙিনার মতো ছোট্ট জায়গাটুকু পড়ে আছে, সেখানে ক্যাম্পফায়ার জ্বালানো হয়েছে। সন্ধে নামাতে একটু একটু হিমেল হাওয়া বইছে পাহাড়ের গায়ে, তবে এই মুহূর্তে কারোরই সেই বাসন্তিক হিমেল হাওয়াতেই নজর নেই। আপাতত একযোগে সবার দৃষ্টি ধরে রেখেছে অর্ণব আর অ্যালিসা। সবাই যখন ক্যাম্পফায়ারের চারিদিকে গোলাকার হয়ে বসে গল্পগুজবে মেতে উঠেছিল, তখনই সবার মধ্যে থেকে অর্ণব উঠে অ্যালিসার সামনে হাঁটু বেড়ে বসে পড়ে। অ্যালিসা অবাক হয়ে দাঁড়িয়ে গেলে অর্ণব হাতে থাকা চকচকে হিরে খচিত রিংয়ের বক্সটা বাড়িয়ে দেয় অ্যালিসার পানে। ক্যাম্পিং করার নাম করে পাহাড়ে এসে অর্ণব এভাবে সারপ্রাইজ করে দেবে সেটা কল্পনাও করেনি এলিসা। অবাকের চরম সীমানায় গিয়ে মুখের উপর হাত রেখে অ্যালিসা বলল, কি করছিস তুই? মাথা ঠিক আছে? সবাই দেখছে তোকে। অর্ণব বলল, দেখুক, এখানে সবাই আমাদের ভালোবাসার পাগলামিগুলো দেখে দেখে অভ্যস্ত। এলিসা, তোকে প্রথম দেখে ভালোবেসেছিলাম আমি, বলতে পারিস লাভ এট ফার্স্ট সাইট কাট। তারপর যতগুলো বছর একসাথে বেস্ট ফ্রেন্ড হিসেবে কাটিয়েছি, তোর প্রতি ভালোবাসাটা আমার বেড়েই গিয়েছিল দ্বিগুণ, তাতে কমেনি কখনো। তোর মনটাকে জিতে নেবার আসক্তি, তোকে আপন করে পাবার নেশার শরীরের নিউরনে নিউরনে ছড়িয়ে পড়েছে আমার। এখন মনে হচ্ছে এক পাক্ষিক ভালোবাসাতে বাসতে তুই আমার বেদিত পরিণত হয়েছিস। আরোগ্য বেদি।
আমার এই আরোগ্য ব্যাধি সারাতে তোকে বড্ড প্রয়োজন এলি। তুই কি পারলি না নিজেকে আমার নামে লিখে দিতে? এই মুহূর্তে আমাকে ফিরিয়ে দিতেও আমি এ জীবনে তোর পিছু ছাড়বো না। তুই এটা ভালো করেই জানিস, আর আমিও এটা যে জানি তুই আমাকে ভালোবাসিস। তাই বলছি এলিসা। অ্যালিসা চুপচাপ দাঁড়িয়ে আছে। হ্যাঁ না কিছুই বলছে না দেখে অর্ণব পুনরায় বলল, এখন ফিরিয়ে দিলে অসুবিধা নেই, আমি আবার তোকে প্রপোজ করব, সমস্যা নাই। তোকে ভালোবাসতে ভালোবাসতে এমনিতেই বন্ধুবহল নির্লজ্জ খেতাব প্রাপ্ত আমি। অর্ণবের শেষ কথায় ডুকরে কেঁদে উঠল অ্যালিসা। কাঁদতে কাঁদতে হেঁচকি টেনে বলল, কে বলেছে আমি তোকে ফিরিয়ে দেব? আমি কি এতটাই খারাপ যে নিজের ভালোবাসার মানুষের মন বুঝতে পারি না? অর্ণব এক গাল হেসে বলল, কাট, তাহলে হাতটা দে, রিং পরাই। অ্যালিসা তৎক্ষণাৎ নাক টেনে হাত বাড়িয়ে দিল। অর্ণব অ্যালিসার অনামিকা আঙুলে রিং পরিয়ে দিয়ে উঠেই দাঁড়িয়ে চট করে অ্যালিসার ঠোঁটে ঠোঁট ডুবালো। ওদের এই গভীর প্রেম নিবেদন এতক্ষণ মন দিয়ে দেখছিল অরু। ভালো লাগছিল এমন ভালোবাসার পূর্ণতা দেখতে, কিন্তু হঠাৎ করে এইভাবে সবার সামনে এতটা অন্তরঙ্গ আলিঙ্গন দেখে সংকোচে চোখ সরিয়ে ফেলল অরু। অরুর কাছে ব্যাপারটা বিভ্রান্তিকর হলেও আমেরিকান কালচারে বড় হওয়া অ্যালিসা অর্ণবের কাছে এটা দুধ ভাত মাত্র। অরু চোখ নামিয়ে মাথা নত করে চুপচাপ ঘাস ছিঁড়ছে। তখনই কোথা থেকে এগিয়ে এসে সবার আড়ালে ওকে হ্যাচকা টান মেরে ক্যাম্পিং ভ্যানের পেছনে নিয়ে গেল কৃতিক। চাঁদের নিয়ন আলোতে কৃতিকের মাদকতা মিশ্রিত চোখ দুটো দেখে ওর অন্তরাত্মা কেঁপে উঠল। কৃতিকের উজ্জ্বল ফর্সা চোখ মুখ সব লাল বর্ণ ধারণ করেছে। স্বাভাবিকের চেয়ে একটু দ্রুতই শ্বাস নিচ্ছে সে। কৃতিকের এমন উদ্ভ্রান্ত রূপ দেখে ওরু সচকিত হয়ে শোধালো, কি হয়েছে আপনার? জ্বর এসছে দেখি। অরু কৃতিকের কপাল ছোঁয়ার জন্য হাত বাড়ালে কৃতিক সেটাকে খপ করে ধরে। বিনা বাক্যে দ্বিতীয়বারের মতো নিজের ডার্ক ব্রাউন ওষ্ঠযুগল অরুর নরম তুলতুলে অথরের মাঝে ডুবিয়ে দেয়। অরুর সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এক অবাধ্য উন্মাদনায় ছেয়ে গিয়েছে কৃতিকের শরীর মন সব কিছু, যার ফলস্বরূপ অরুর ঠোঁটে গভীর থেকে গভীরতর রহস্য উন্মুক্ত করায় মত্ত হয়ে আছে কৃতিক। হঠাৎ করে আবারও সেদিনের বেসামাল অনুভূতির জোয়ার এসেছিল অরুর মাঝেও, কিন্তু কতক্ষণ? এখন কৃতিকের অতিরিক্ত চাহিদা পূরণ করতে গিয়ে দম নেওয়াই দায় হয়ে উঠেছে ওর। তার উপর অবাধ্য হাতের স্পর্শ, এমন আকস্মিক আক্রমণে অরুর যখন প্রাণ যায় যায় অবস্থা, তখন কৃতিক নিজেই ছেড়ে দিল ওর অধর। একটুখানি দম নিয়ে নিঃসংকোচে হাত নিয়ে রাখলো অরুর গলায়। অতপর এক টানে ওড়নাটা খুলে ছুঁড়ে ফেলে দিল পাহাড়ের ঢালে। এতক্ষণ যেভাবেই হোক কৃতিকের করা পাগলামিগুলো মুখ বুজে সহ্য করে নিয়েছে অরু, কিন্তু এবার কৃতিকের অস্থিরতা আর নেশা ধরার চাহনি দেখে বেশ ভড়কে গিয়েছে ও। সেই সাথে সাথেই কৃতিকের পরবর্তী পদক্ষেপ আঁচ করতে পেরেছে খুব ভালোভাবেই। কৃতিক এগিয়ে আসছে দেখে ভীত অরু ওর শরীর স্পর্শ করার আগেই অন্যদিকে ঘুরে সশব্দে নাহ বলে কেঁদে উঠল অরু। হুট করে, একদম হুট করে ঘটে গিয়েছে ব্যাপারটা। কৃতিক নিজের মাঝেই ছিল না। তখন কি জানি কি হয়ে গেল, আরেকজনের ভালোবাসা দেখতে দেখতে ওর মাঝেও অরুকে একান্তে কাছে পাওয়ার তীব্র বাসনাটা কেমন মাথাচাড়া দিয়ে উঠেছিল। কিন্তু আচমকা এভাবে অরুর কান্নার আওয়াজ কানে ভেসে আসতেই সম্বিত ফিরে পেল কৃতিক। দু হাত দিয়ে নিজের স্টাইলিশ চুলগুলো নিজেই খামচে ধরে অস্পষ্ট সুরে বলল, শিট। তারপর দু কদম এগিয়ে গিয়ে অরুকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে, কাঁদছিস কেন? দেখেছে? অরু বিনা বাক্যে চুপচাপ চোখের জল ফেলছে দেখে কৃতিক আবারও বলল, অরু, হার্টবিট, প্লিজ কাঁদিস না। সবাই ওপাশে আছে, এভাবে তোকে কাঁদতে দেখলে ওরা ভাববে আমি তোর সাথে জোর জবরদস্তি করেছি। কি হয়েছে বল আমায়, কেন কাঁদছিস? ঠোঁটে বেশি লেগেছে? অরু ফুপিয়ে উঠে বলল,
মা আপনাকে মিথ্যে বলে এত দূরে এসে এই রাতের বেলা আমি ঠিক করেছি? মা যদি একবার বুঝে ফেলে আমি মিথ্যে কথা বলেছি, তাহলে আমাকে এমনভাবে কৌশলে আটকে ফেলবে যে আমি আর বাইরের জগতের মুখটাও দেখতে পারবো না। আর আমাকে তো নাই। অরুর কথায় কৃতিক খানিকক্ষণ চুপ হয়ে রইল। তারপর গভীর কণ্ঠে শোধালো, তুই আমাকে চাস কি না? অরুর পুরো মস্তিষ্ক এলোমেলো ভাবনায় ছেয়ে আছে। এই সময় এমন একটা প্রশ্নের কি মানে হয়, বুঝে উঠতে পারল না অরু। অরু চুপ হয়ে আছে দেখে কৃতিক পুনরায় একই প্রশ্ন করলো। তুই আমাকে চাস কি না? কি বলছেন? হ্যাঁ, অরুকে মাঝখানে থামিয়ে দিয়ে কৃতিক আবারও বলল, হ্যাঁ অথবা না, এর বাইরে আর একটা টু শব্দ শুনতে চাই না। অরু দেখল কৃতিকের একটু আগের সে আবেগপূর্ণ প্রেম প্রেম চেহারা ফুট করেই কোথাও গায়েব হয়ে গেছে। চোখের মাঝে অনুভূতির ছিটে ফুটেও অবশিষ্ট নেই। এখন যা আছে তা কেবলই বংশানুক্রমে পাওয়া আভিজাত্য আর কর্তৃত্বের স্বয়ংসম্পূর্ণ ধারালো রূপ। অরু ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে আছে দেখে কৃতিক ওকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলল, তোর হাতে 5 মিনিট সময় আছে, টেক ইউর টাইম। আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। এবার কৃতিকের কথাটাকে একটু সিরিয়াসলি নিয়ে সত্যি সত্যি ভাবতে বসলো অরু। সে শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম দিন এসে ভুল করে কৃতিকের বিছানায় ঘুমানো, ভরা গ্যালারিতে সবার সামনে ওর ওড়না নিয়ে নিজের ঘাম মোছা, অ্যালিসার জন্মদিনে কৃতিকের অনেকটা কাছাকাছি আসা, ওর ওপর কৃতিকের বারবার অধিকার ফলানো, প্রতিবার বিপদের ঢাল হয়ে রক্ষা করা, জঙ্গলে হারিয়ে যাওয়ার পর হেলিকপ্টারে করে ওকে সেভ করা, নিজের হাত কেটে হলেও ওকে বাঁচানো, নূপুর চুলের মতো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে যত্ন করে আগলে রেখে দেওয়া, নিখিলের সত্যিটা জানার পর ওকে সামলানো, নিজের জীবনের সাথে ওর জীবনটাকে ইচ্ছে করে জড়িয়ে ফেলা, সেদিন কৃতিকের বাড়ি ছেড়ে আসায় সময়ের আগেই মাথার নিচের গোপনীয় সত্যি কথাটা অজান্তেই স্বীকার করে ফেলা, রাতের আধারে না ঘুমিয়ে ওকে এক নজর দেখতে আসা, আর সব শেষে অ্যালিসার বলা কিছু চরম সত্যি। তুমি কল্পনাও করতে পারবে না ও তোমার জন্য ঠিক কতটা পাগল। হি লিটারালি অবসেশন ফর ইউ। হঠাৎ করে অরুর মনে হতে লাগলো প্রথম থেকে সব কিছু যেন একই সুতোয় গাঁথা। কেবল ওরই কিছু টের পায়নি, কিছু বুঝতে পারেনি। কি করে বা পারত? ও তো কখনো কৃতিকের ভালোবাসা খুঁজতেই যায়নি। নিজেকে বারবার বসিয়ে এসেছে কৃতিকের অপছন্দের তালিকায়। অথচ এখন মনে হচ্ছে কৃতিকের মতো করে ওকে কেউ কখনো ভালোবাসতে পারবে না, কোনো দিন না। যাই হয়ে যাক, কৃতিকের ভালোবাসাকে পায়ে ঠেলে দেওয়ার মতো সাধ্য অরুর নেই। তাছাড়া ও নিজেও তো কৃতিকের প্রেমে পড়েছে, এটা কি করে অস্বীকার করবে? ইয়োর টাইম ইজ ওভার। পেছন থেকে কৃতিকের আওয়াজ ভেসে আসতেই অরু ঘাড় ঘুরিয়ে তড়িৎ বেগে বলল, আমি চাই। কি চাস? অরু এবার ছুটে কৃতিকের গলা জড়িয়ে ধরে দুটো শরীরের মাঝে সমস্ত দূরত্ব খুঁজিয়ে ঝাঁপিয়ে পড়ে বলল, আমি আপনাকে চাই জেকে। কৃতিক একটা রহস্যময়ী হাসি দিয়ে বলল, তুই চাইলেই বাকি আর না চাইলেই বাকি, আমার হাত থেকে তোর এই জীবনে নিস্তার নেই। আমি তো কেবল তোর হৃদয়ের সুপ্ত অনুভূতিগুলোকে তরতাজা করলাম মাত্র। কৃতিকের কথায় কান না দিয়ে অরু আবারও বলল, আমি আপনাকেই চাই। নিজের স্বামী রূপে আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষকে আমি কল্পনাও করতে পারি না, বিশ্বাস করুন। অরু নিঃসংকোচ স্বীকারোক্তিতে কৃতিকের মাঝে বছরের পর বছর ধরে জ্বলতে থাকা আগুনের হলকার মাঝ দিয়ে হুট করেই যেন ঠান্ডা জলের শীতল স্রোত বয়ে গেল। অবশেষে কৃতিকের মতো করে অরুও আসক্তিতে পড়েছে। এই আসক্তি যে বড্ড বেশেমাল আর যন্ত্রণাদায়ক, কৃতিক তা হাড়ে হাড়ে জানে। এবার শুধু অরুর পালা। অরু এখনও চাপটে ধরে আছে ওকে। অরুর অন্তরঙ্গ আলিঙ্গন কৃতিককে ভেতর থেকে উন্মাদ করে দিচ্ছে। ও তৎক্ষণাৎ অরুকে কোলে তুলে নেয়। অরুর দু পা আটকে আছে কৃতিকের কোমরের দুপাশে। ওকে কোলে তুলে নিয়ে কৃতিক হাসকে সুরে বলল, একবার তুমি করে ডাক। অরু ডাকলো না। কৃতিক আর অপেক্ষাও করলো না। কোলে নিয়ে ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলে ওর নরম ঠোঁটের মধ্যিখানে।
অতঃপর সেভাবেই ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো ক্যাম্পিং ভ্যানের দিকে। কিন্তু দুর্ভাগ্যবশত ভেতরে প্রবেশের আগেই কৃতিকের ফোনটা আপন সুরে বেজে উঠল। ফোন বেজে ওঠায় এতক্ষণ ধরে একটু একটু করে তৈরি হওয়া অনুভূতির জোয়ারে হুট করেই কেমন ভাটে পড়ে গেল। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুকে ক্যাম্পিং ভ্যানে বসিয়ে দিয়ে বলল,